প্রিয় শিক্ষার্থী, কম্পিটিং সেন্টেন্স পার্ট 1 আমি সুজিত কুমার, লেকচারার মাইনর ক্লাস। আপনাকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমরা এই পর্বে শেখাবো কম্পিটিটিভ সেন্টেন্সের বেসিক রুল, অর্থাৎ জেএসসি, এসএসসি বা এসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন আসে ইংরেজি দ্বিতীয় পত্রে, সেটা হলো কম্পিটিং সেন্টেন্স। আপনারা সবাই জানেন আমি এই কম্পিটিং সেন্টেন্সের বেসিক পর্ব আমি এই পর্বে শেখাবো। 10টি পর্ব করেছি। প্রথম 5টি পর্বে আমি রুলগুলো শেখাবো, অর্থাৎ কীভাবে একটা সেন্টেন্স কমপ্লিট করা যায়। একটা অংশ দিয়ে দেবে, বাকি অংশটা কমপ্লিট করা যায়, সেই রুলগুলো আমি শেখাবো, যেটা ব্যাকরণে আছে, গ্রামারে আছে। বাকি 5টা টিউটোরিয়ালে আমি বিভিন্ন বোর্ড কোশ্চেনে যে প্রশ্ন আসছে সেগুলো সলিউশন দেখাবো। তাহলে আপনি যদি জেএসসি, এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন, তাহলে আশা করি আপনি এই বিষয়ে পূর্ণ মার্কস পাবেন। আপনি যদি টিউটোরিয়ালটার সবটা দেখে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওকে, শুরু করি। প্রথমে আসে জেনারেল রুল, অর্থাৎ কীভাবে একটা সেন্টেন্সকে আমরা কমপ্লিট করব। আমরা দেখতে পাচ্ছি দুটো বাক্যের একটা অংশ। এক, আই স হিম, আমি তাকে দেখেছি। বাকি অংশটা আমার ফিল আপ করতে হবে। 2 নম্বরে, আই সেড টু হিম দ্যাট, আমি তাকে বললাম যে। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সের প্যাটার্নটা কি। এই প্রথম সেন্টেন্সে একটা ক্লোজ দেওয়া আছে, আর দ্বিতীয় সেন্টেন্সে একটা ক্লোজ দেওয়া আছে এবং একটা কনজাংশন দেওয়া আছে। কিন্তু আমাকে যদি সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়, যেমন এই যে আই স হিম হোয়েন হি ওয়েন্ট টু ঢাকা, এখানে দুইটা ক্লোজ, একটা ক্লোজ একটা ক্লোজ, আর মাঝে একটা কনজাংশন আসছে। তাহলে দুটো ক্লোজ একটা কনজাংশন থাকবেই দুটো বাক্যে। তাহলে পরীক্ষায় প্রশ্নে দিয়ে দেবে, কখনো একটা ক্লোজ কনজাংশন দিবে না, আবার এমন হতে পারে একটা ক্লোজ একটা কনজাংশন দিবে। আমার শুধু বাকি ক্লোজটা কমপ্লিট করতে হবে। যেভাবেই দিক, আমাদের 3টা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। 1 নম্বরে দুটো ক্লোজ, 2 নম্বরে একটি কনজাংশন, 3 নম্বরে টেন্সের সমন্বয় করতে হবে, অর্থাৎ প্রথম ক্লোজটা যে টেন্সে, পরবর্তী ক্লোজটাও সেই টেন্সই হতে হবে, এবং অর্থের সামঞ্জস্য রেখে বাকি অংশটা ফিল আপ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এর বাইরেও কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি শেখাবো। সেগুলো হলো বিশেষ রুল। সেখানে যেমন যদি ইফ দিয়ে থাকে বাক্যটা শুরু, সেখানে একটা নিয়ম আছে, প্রথম যে টেন্স, পরেরটা সে টেন্স হবে না। আবার যদি কিছু ফ্রেজ আছে, আবার লেস্ট যদি বাক্যে থাকে, আনলেস যদি বাক্যে থাকে, সিন্স যদি বাক্যে থাকে, অ্যাজ ইফ, নো সুনার, এগুলো যদি বাক্যে থাকে, তাহলে প্রথম ক্লোজটা যে টেন্সের হয়, পরবর্তী ক্লোজটা সেই টেন্সের হয় না, ঘুরে যায়, অন্য হয়। এটা একটা নিয়মের মধ্য দিকে হয়। এই কারণে এগুলো আমি আলাদা আলাদাভাবে আলোচনা করব, আলাপ করব, এবং এই কারণে আমি 5টা টিউটোরিয়াল বানাইছি শুধুমাত্র গ্রামারের নিয়ম শেখানোর জন্য। বাকি 5টা হলো আমি বোর্ড সলিউশন দেখাবো। আশা করি 10টি দেখলে পরে আপনি এই কম্পিটিশন ভালোভাবে পারবেন। ওকে, সেই ধারাবাহিকতায় আমি আজকে শেখাচ্ছি কম্পিটিশন পার্ট 1, এবং এখানে জেনারেল রুল, অর্থাৎ বেসিক রুলটা আমি শেখাচ্ছি। আমরা কি শিখলাম? মতো যেরকম বাক্য দিয়ে দেবে, তোমার একটা কনজাংশন আনতে হবে, দুটো ক্লোজ আনতে হবে। ওকে, তাহলে বাক্যের প্যাটার্নটা কি হয়? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই যে আই স হিম, যেটা দিয়ে দেবে অধিকাংশ ক্ষেত্রে, যেটা বোর্ড দিয়ে দেয়। পরে আমার কি আনতে হবে? একটা কনজাংশন আনতে হবে। আনলাম হোয়েন। এরপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, হোয়েন হি ওয়েন্ট টু ঢাকা। এখন প্রশ্ন হলো, আমরা এখানে কি লিখবো সাবজেক্ট ভার্ব? এই প্রশ্নের উত্তর হলো একটাই, যে আগের ক্লোজে যে কথা বলা হয়েছে তার ধারাবাহিকতায় অথবা সিকুয়েন্স অফ টেন্স অর মিনিং অনুযায়ী আমার বাকি অংশটা লিখতে হবে। যেমন আই স হিম, আমি তাকে দেখেছি। এরপরে এর প্রেক্ষিতে কি কথা হতে পারে? আই স হিম হোয়েন হি ওয়েন্ট টু ঢাকা, অথবা আই স হিম হোয়েন আই ওয়াজ ওয়ার্কিং, অথবা আই স হিম হোয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল। এই যে আমি 3টা কথা বললাম, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়াজ ওয়ার্কিং, সবগুলোই কারেক্ট। আমি সেন্টেন্সটা শুদ্ধভাবে কমপ্লিট করছি, এখানে সব সেন্টেন্সগুলোই কারেক্ট। আমি যেভাবেই করি গ্রামাটিক্যালি সঠিক, এভাবে করলে এই প্রশ্নের উত্তরে সঠিক মার্ক দেবে, কোনো মুখস্থ করলে
মুখস্থ করে লিখলে হবে না, কারণ এটা তো কমন পড়বে না, আমরা তো এখানে শিখতে বসছি। আমরা কমপ্লিট সেন্টেন্সটা গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী নিজেরা শিখে উত্তর করব, সেই যোগ্যতা অর্জনের জন্য আমি টিউটোরিয়ালটা বানাইছি এবং আপনারা দেখতেছেন। কাজেই সেই দিক থেকে ভাবলে পরে আমাদের সৃজনশীলতার পরিচয় দিতে হবে এবং আমরা নিজে বাক্য তৈরি করে লিখব। আই স হিম, এরপরে কি হতে পারে সেটা আমরা লিখব। পরেরটা 2 নম্বরে, আই সেড টু হিম, আমি তাকে বললাম দ্যাট, যে কি বললাম, যে কোনো একটা কিছু বলতে পারি। আই সেড টু হিম দ্যাট হি ইজ ইল বললে হবে না, বলতে হবে হি ওয়াজ ইল, কারণ এই আগের অংশটা পাস্ট ইনডিফিনিট আছে, আমার বাকি অংশটা পাস্ট ইনডিফিনিটই করতে হবে, যাই বলি না কোনো। আই সেড টু হিম দ্যাট আই গট এ প্লাস, এটা কি হবে, আই গট এ প্লাস। ওকে, এখন তাহলে আমাদের 3টে বিষয় ভালোভাবে রপ্ত করে তারপর আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে এবং এই প্যাটার্নটা আমাদের শিখতে হবে। এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কন্ডিশনাল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এগুলো রাখতে হবে। আমরা দেখলাম এই যে আমি এই দুটো বাক্যের যে সলিউশন করেছি সেখানে একটা ক্লোজ আনলাম, কনজাংশন আনলাম এবং বাকি ক্লোজ আনলাম এবং অর্থ সামঞ্জস্য থাকলো, বাকি ক্লোজটা শুধু দিয়েছে। দ্বিতীয় যে সেন্টেন্সটাকে করেছি, আই সেড টু হিম দ্যাট, এখানে কনজাংশন পরীক্ষার প্রশ্নে দিয়ে দেওয়া হয়েছে, আমরা শুধু বাকি ক্লোজটা আনলাম, আই গট এ প্লাস। এবং যে কোনো একটা ক্লোজ আনলেই হবে না, যে কোনো একটা বাক্য আনলেই হবে না, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে বাক্য আনতে হবে, তাইলে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবো। শিক্ষার্থী, এ হলো বেসিক রুল, মৌলিক রুল, যেটা কমপ্লিট সেন্টেন্স করতে প্রয়োজন। বারবার চর্চা করলে, লক্ষ্য করলে, রপ্ত করলে পরে আপনি পারবেন। তা আমরা এই ধারাবাহিকতায় সাধারণভাবে কয়েকটা বাক্য আমরা পূরণ করবো। এখন খেয়াল করেন, আমাদের মূল প্যাটার্ন ছিল এটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে কনজাংশন আনতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ এই একটা ক্লোজ আমাদের আনতে হবে, কনজাংশন না থাকলে আনতে হবে, আর এই ক্লোজটা দিয়ে দেবে, এই যে জব দিয়ে দিছে, এই একটা ক্লোজ দিয়ে দিছে। এগুলো সবেই বোর্ড পরীক্ষা এসছে, আমি উঠাইয়ে নিয়ে আমি এগুলো সলিউশন করেছি। কি দেওয়া আছে প্রথমটা, অ্যাজ ইট ওয়াজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল আমি কি লিখলাম, আই রিমেইনড অ্যাট হোম, যেহেতু বৃষ্টি হচ্ছিল আমি বাসায় ছিলাম। এই কনজাংশনটা মাঝে নাই, কনজাংশনটা আসছে প্রথমে, যেহেতু বৃষ্টি হচ্ছিল আমি বাসায় ছিলাম। পরবর্তীতে কি আছে, হি ইজ সো ডিসঅনেস্ট, সে এত অসৎ, হি ইজ সো ডিসঅনেস্ট, সে এত সৎ, দ্যাট এভরিবডি ডিসলাইকস হিম, সবাই তাকে অপছন্দ করে। এই কনজাংশন আমি আনছি এবং বাকি ক্লোজটা আনছি, এভরিবডি ডিসলাইক হিম, সাবজেক্ট বা অবজেক্ট। ওকে, খুবই সহজ, কম্পিটিশন খুবই সহজ। দো হি হ্যাড এ লট অফ ওয়েল উইশার্স, যদিও তার প্রচুর শুভাকাঙ্ক্ষী আছে, হ্যাঁ এই যে সব এটা দেওয়া আছে, যদিও তার প্রচুর শুভাকাঙ্ক্ষী আছে, ক্লোজটা কনজাংশনটা যে প্রথমে দেওয়া হয়েছে, যদিও তার প্রচুর শুভাকাঙ্ক্ষী আছে, হি সাফার ফ্রম হাঙ্গার, হ্যাঁ ইডি হবে না, ইডি, হি সাফার ফ্রম হাঙ্গার। এরপরে আমরা 4 নম্বরে দেখি, হি অলওয়েজ ফ্লাটার্স হিজ বস, সে তার বসকে সবসময় তোষামত করে, সো দ্যাট, যাতে হি গেটস এ প্রমোশন, যাতে সে প্রমোশন পায়। আমি অন্য কথাও বলতে পারতাম, সো দ্যাট হি ক্যান গো অ্যাব্রোড টু ভিজিট, এটাও বলতে পারতাম। আমার বাক্য যদি তৈরি করার যোগ্যতা থাকে, আমার যদি শব্দ ভাণ্ডার থাকে, তাহলে আমি সহজেই যে কোনো বাক্য তৈরি করতে পারবো। ওকে, ইন 1971 ইজ দ্য ইয়ার, 1971 সালে হলো একটা বছর, হোয়েন উই গট ইন্ডিপেন্ডেন্ট, যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি। প্রিয় শিক্ষার্থী, এখন এরকম একটা ক্লোজ দিয়ে পরে বাকি অংশটা কিন্তু অনেকভাবেই করা যায়, যদি নাকি সে বাক্য তৈরি করার যোগ্যতা রাখে। হোয়েন হি গট ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি। হি ওয়াজ সো ফুলিশ, সে এত বোকা, পরেরটা কী হবে, দ্যাট হি ক্যান নট স্পিক ইন পাবলিক, সে জনসমক্ষে কথা বলতে পারে না।
প্রিয় শিক্ষার্থী, আর আমি না করাইলেও আপনারা বিষয়টা বুঝতে পারছেন, এবং যদি সাধারণ জ্ঞান থাকে আপনারা আশা করি এই কোনো বিশেষ রুল ছাড়া স্বাভাবিক বা কমন রুলগুলো দিলে পরে আগেরটা যে টেন্স পরেরটা সেই টেন্স এবং কনজাংশন ক্লোজ ধারাবাহিকতা রক্ষা করে আপনি বাক্যগুলো পুনরাবৃত্তি করবেন এবং কমপ্লিট করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আপনার যদি ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কিছু জানাবেন ভালো মন্দ। ওকে, ধন্যবাদ। আমি পরবর্তী পর্বে শেখাবো ইপ অংশটা, অর্থাৎ এই ইপ দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে সেটা কীভাবে করে সেটা শেখাবো। ওকে, আশা করি আমার সবগুলো ডিটেল আপনি দেখবেন। ওকে, ধন্যবাদ।